আজকে তোমাদের ক্লাস 8 এর বল, চাপ ও ঘর্ষণ অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তাহলে প্রথমেই যে টপিকটা আছে সেটা হচ্ছে বল ও চাপ। তাহলে তোমাদের প্রথমেই বল আর চাপ এই সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা হওয়া দরকার। তাহলে বল কাকে বলবো? আচ্ছা, যে কোনো কাজ করতে গেলে, কাজ বলতে ধরো আমরা কোনো একটা বস্তুকে সরাবো, ঠিক আছে? ধরো এই একটা বস্তু রয়েছে, এটা মেঝের উপর রয়েছে, তাই এটাকে আমরা এখান থেকে এরকম একটা জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের কি করতে হবে না, বস্তুটাকে ঠেলতে হবে বা এদিক থেকে টানতে হবে, ঠিক আছে? তাহলে যে ঠেলা বা টানা, তার মানে কি আমরা কিছু একটা করার চেষ্টা করছি। এই যে বাইরে থেকে যে কাজটা হচ্ছে, বাইরে থেকে যে ঘটনাটা ঘটছে, যার ফলে বস্তুর সরণ ঘটছে, এটা কি আমরা বলবো বল। তাহলে যদি বলের খুব ভালোভাবে একটা সংজ্ঞা দেওয়ার কথা বলা হয়, তাহলে কি বলা যাবে না, বাইরে থেকে প্রযুক্ত কোনো ক্রিয়ার দ্বারা যদি কোনো বস্তুর সরণ বা আকার আকৃতির পরিবর্তন ঘটে বা পরিবর্তন হওয়ার উপক্রম করে, তাহলে সেই বাইরে থেকে প্রযুক্ত ক্রিয়াটাকে আমরা কি বলবো, বল বলবো। এবার আমরা দেখব যে বল কি কি ব্যাপারের উপর নির্ভর করে। তাহলে সংজ্ঞাটা আমি আর লিখছি না, সংজ্ঞাটা যেটা বললাম আরেকবার বলে দিচ্ছি, তোমরা সেটা ভালো করে শুনে নাও। সেটা হচ্ছে যে বাইরে থেকে প্রযুক্ত কোনো ক্রিয়ার জন্য যদি কোনো বস্তুর সরণ বা আকার আকৃতির পরিবর্তন ঘটে বা ঘটার উপক্রম করে, তাহলে তাকে বলবো বল। উপক্রম কথাটা কেন বললাম না, ধরো এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা আমরা ঠেলছি, দেওয়ালটা কি সরে যাচ্ছে? যাচ্ছে না তো। কিন্তু ধরো এই বলের পরিমাণটা যদি বাড়ায়, ধরো এটা যদি বুলডোজার দিয়ে দেওয়ালটা ঠেলি, তাহলে দেওয়ালটা পড়ে যাবে বা সরে যাবে। তাহলে কি হচ্ছে, আমি যখন ঠেলছি তখন সরছে না, কিন্তু হয়তো সরার উপক্রম করছে। যখনই তার ক্ষমতার বেশি আমরা বল প্রয়োগ করব, তখন সেটা সরে যাবে। এই অবস্থাটাকে আমরা বলবো যে উপক্রম করছে। তাহলে এই সংজ্ঞাটা মনে রাখবে। এবার আমরা জানবো যে বল কি কি জিনিসের উপর বা কি কি ব্যাপারের উপর নির্ভর করে। তাহলে দেখো, একটা ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝাই জিনিসটা। তাহলে এই একটা বস্তু মেঝের উপর রয়েছে, এটার উপর আমরা বল প্রয়োগ করছি এফ, ঠিক আছে? এবার এই একই বল আমরা আরেকটা বস্তুর উপর প্রয়োগ করব যেটা একটু বড়। তাহলে এই একটা বস্তু, বড় বস্তু মেঝের উপর রয়েছে, তাতেও আমরা বল প্রয়োগ করছি এফ। এবার দেখো, এই যে ছোট বস্তুটার উপর আমরা বল প্রয়োগ করলাম, তার জন্য দেখলাম বস্তুটা সরে চলে গেল এরকম একটা জায়গায়। কিন্তু এই যে বড় বস্তুটার উপর আমরা বল প্রয়োগ করলাম, দেখলাম বস্তুটার কোনো স্থানের পরিবর্তনই হলো না। তাহলে আমরা কি করব না, স্থানের পরিবর্তন করার জন্য আমরা তাহলে এই বলের পরিমাণটা বাড়াবো, ঠিক আছে? তাহলে দেখো, একটা ছোট বস্তুকে ঠেলতে কম বল লাগছে আর বড় বস্তুকে ঠেলতে বেশি বল লাগছে, এটাই আমাদের প্রাথমিক কথা। তাহলে কি বোঝা গেল না, এই যে বল, এই বল কার উপর নির্ভর করে না, বস্তুর ভরের উপর। তাহলে প্রাথমিকভাবে বল নির্ভর করে বল বস্তুর ভরের সাথে সমানুপাতিক। ঠিক আছে? এবার এই সমানুপাতিক কথাটার মানে কি? এই কথাটা তোমরা আগে হয়তো কোনোদিন শোনোনি, সেটা একটুখানি বলি। আচ্ছা, এটা একটা চিহ্ন আছে, সেটা একটু আগে লিখে। এফটা ছিল আমাদের বল, এইটা হচ্ছে আমাদের সমানুপাতিক বা ভেদের চিহ্ন। আর কার উপর নির্ভর করে না, ভর বা ইংরেজিতে বললে মাস, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব স্মল এম দিয়ে, ঠিক আছে? এবার এই জিনিসটা তাহলে কি না, তোমরা একটা পরে অঙ্কে চ্যাপ্টার করবে, ভেদের চ্যাপ্টার, ঠিক আছে? সরল ভেদ, ব্যস্ত ভেদ, সেটা দেখো, সরল সমানুপাতিক, ব্যস্ত সমানুপাতিক। তো এ ভ্যারিজ অ্যাজ বি, এইটা যদি বলি, এটার মানে হচ্ছে এটাই, যদি বি বাড়ে তাহলে এও বাড়বে, যদি বি এর মান কমে তাহলে এ এর মানও কমবে। এটা হচ্ছে সহজ কথায় বলে দিলাম। এ ভ্যারিজ বি মানে বি এর মান যদি বাড়ে তাহলে এ এর মানও বাড়বে,
বি এর মান যদি কমে এ এর মানও কমবে। তার মানে কি, মাস যদি বাড়ে ফোর্স আমাদের বেশি অ্যাপ্লাই করতে হবে, মানে ফোর্সটাও বাড়াতে হবে। মাস যদি কম থাকে তাহলে ফোর্সও কম অ্যাপ্লাই করবো। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয়ত যে ব্যাপারটার উপর নির্ভর করে সেটা হচ্ছে ত্বরণ। আমরা আগের ক্লাসে ত্বরণ সম্বন্ধে পড়েছি, ঠিক আছে? ত্বরণ কি একটু ছোট্ট করে বলে দিই না, বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলবো, ঠিক আছে? ধরো 5 সেকেন্ড সময়তে আমি আমার গাড়ির যে স্পিডটা বা ভেলোসিটিটা সেটাকে আমরা বাড়িয়ে 10 কিলোমিটার পার আওয়ার থেকে করলাম 15 কিলোমিটার বা 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি হলো, এই যে 5 সেকেন্ডে আমার গাড়ির যে বেগটা বেড়ে গেল, এই বেগ পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ, ঠিক আছে? তাহলে ভাবো, এই যে গাড়ির কথাটাই বললাম, ধরো আমি 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি, তাহলে আমার গাড়ির ইঞ্জিনকে যতটা ফোর্স দিতে হচ্ছে, যখন আমি ওই বেগটাকে বাড়িয়ে দিচ্ছি 15 কিলোমিটার পার আওয়ারে, তখন আমার গাড়ির ইঞ্জিনকে বেশি ফোর্স দিতে হবে, স্বাভাবিক। তাহলে সেকেন্ড যে রিলেশনটা পাচ্ছি সেটা হচ্ছে বল ভ্যারিজ এ, যেটাকে আমরা বলি ইংরেজিতে অ্যাক্সিলারেশন। ত্বরণের ইংরেজি কথা হচ্ছে অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব স্মল এ দিয়ে। তার মানে ত্বরণ বাড়াতে হলে বল বাড়াতে হবে, ত্বরণ যখন কমবে তখন বল কমবে, ঠিক আছে? এইবার দেখো, এই যে এই দুটো রিলেশনকে আমরা একসাথে কাজে লাগাবো। এবার একসাথে কাজে লাগানোর জন্য আমাদের যে নিয়মটা লাগবে সেটা আমি তোমাদের আগে একটুখানি বলে দিই। ধরো এরকম আছে, একটা রিলেশন হচ্ছে a varies as b, এটা একটা ইকুয়েশন, আর আরেকটা রিলেশন হচ্ছে a varies as c, এটা সেকেন্ড রিলেশন। এই দুটোকে যখন আমরা কম্বাইন করব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে a varies as bc, যৌগিক ভেদের নিয়ম অনুসারে, ঠিক আছে? এইটা তোমাদের মনে রাখতে হবে, যখন a varies as b আর a varies as c, তাহলে এদের যখন আমরা একসাথে কম্বাইন করব তখন এই দুটো কি যাবে, গুণ হয়ে যাবে যৌগিক ভেদের নিয়ম অনুসারে। তাহলে দেখো, এই যে দুটো রিলেশন, এই দুটো রিলেশনকে এবার আমরা কিভাবে একসাথে করে দেবো, আমাদের এদিকটা সমান আছে, তাহলে f varies as m a, যৌগিক ভেদের নিয়ম অনুসারে ডান দিকটা গুণ হয়ে গেল। তাহলে কি পাওয়া গেল, f varies as m a। এবার দেখো, যখনই আমরা এই সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্নে আসবো তখন আসে একটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তাহলে a equals to k into bc, এই k টাকে কি বলবো না, ধ্রুবক। তাহলে এর ক্ষেত্রেও ঠিক তাই হবে, f equals to k into ma। বোঝা গেল? আচ্ছা, আমি এবার এগুলো একটু মুছছি, আমরা f equals to k ma থেকে এবার শুরু করব। তাহলে f equals to k ma, এই রিলেশনটা আমরা পেলাম, এই সম্পর্কটা আমরা পেলাম ওই বল কিসের উপর নির্ভর করছে তার থেকে। এইবার দেখো, যখন একক ভরের কোনো বস্তু একক ত্বরণ সৃষ্টি করা হয় একক বলের মাধ্যমে, তখন k এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, মানে আমি বলতে চাইছি যে f টাও 1 ইউনিট, m টাও 1 ইউনিট, a টাও 1 ইউনিট, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে k এর মান কত হবে না, k equals to f by ma। এবার সবের মানই তো 1, তাহলে 1 by 1 into 1 মানে 1। তাহলে কি হচ্ছে, k এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? তাই জন্য আমাদের এই রিলেশনটাকে আমরা একটু ছোট করে নেব, সেটা হচ্ছে f equals to ma। এইটাই ফর্মুলা যেটা আমরা পেয়ে যাই নিউটনের গতিসূত্র থেকে, ঠিক আছে? নিউটনের গতিসূত্রে আসবো, বলের ধারণা বলার সময় আসবো। এবার এই f equals to ma যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলা থেকে আমরা বলের একক কি কি হয় বা বলের মাত্রা কি হতে পারে সেগুলো আমরা আগে একবার দেখে নিই। আচ্ছা, একক আমরা জানি যে অনেক ধরনের একক হয়, এসআই একক, সিজিএস একক, সিজিএস পদ্ধতিতে যেটা হয় এমকেএস, এফপিএস। তো আমরা প্রধানত দুটো ধরনের একক সবসময় শিখবো, জানবো, সেটা হচ্ছে এসআই আর সিজিএস পদ্ধতির একক, ঠিক আছে? তাহলে বলের এসআই একক কি হবে, ভর, মাসের এসআই একক কি,
কেজি। অ্যাক্সিলারেশন ত্বরণ, ত্বরণের এসআই একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগ পরিবর্তনের হার, তার মানে বেগ বাই সময়। বেগ মানে কি? মিটার পার সেকেন্ড বাই সময়। বেগ মানে কি? ভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সিলারেশন মানে ভি বাই এস, তার মানে কি হচ্ছে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তাহলে সেটাই হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে সেটা হবে, ভরের সিজিএস পদ্ধতিতে একক কি? গ্রাম, আর ত্বরণের হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কি আমরা বলবো নিউটন, বলের পরম একক। কি বলবো? পরম একক, বা ইংরেজিতে বললে অ্যাবসলিউট ইউনিট। আচ্ছা, আর এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে বলবো আমরা ডাইন। ঠিক আছে, এইবার দেখো এই নিউটন আর ডাইনের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা সাধারণত পরীক্ষায় পড়ে থাকি। সেটা হচ্ছে 1 নিউটন সমান কত ডাইন। ঠিক আছে, এবার আমরা নিউটন আর ডাইনের সম্পর্কটা একটু নির্ণয় করব। আচ্ছা, 1 নিউটন মানে কত? 1 কেজি গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 কেজি মানে কত গ্রাম? নিউটন থেকে ডাইনে যাচ্ছি, তার মানে কি এসআই থেকে সিজিএস এ কনভার্ট করব। তাহলে 1 কেজি মানে কত গ্রাম? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, গুণিতক 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100। তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এবার এটাই মানে কত দাঁড়াচ্ছে? 1 লক্ষ। 1 এর পিঠে 5টা শূন্য, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাই কি? এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারটাই কি? ডাইন। তার মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটাই হচ্ছে নিউটন আর ডাইনের সম্পর্ক। আচ্ছা, এইবার আমরা একক দেখলাম, এবার আমরা আসবো হচ্ছে বলের মাত্রা নির্ণয় কিভাবে করতে হয় সেটা। বলের মাত্রা। আচ্ছা, প্রধানত আমরা যে মাত্রাগুলো জানতে হবে যে কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করার জন্য, সেটা হচ্ছে ভর। ভরের মাত্রাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল এন থার্ড ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল এল থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর এটা হচ্ছে সময়। সময়ের মাত্রাকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে? ক্যাপিটাল টি থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে দেখো বলের কি ছিল? F equals to m into a, মাস। তাহলে দেখো বলের মাত্রার ক্ষেত্রে আমরা কি করব না, ভরের যে মাত্রা, ভরের মাত্রা মানে হচ্ছে m, লিখে ফেললাম। আচ্ছা, বাট অ্যাক্সিলারেশনের মাত্রাটা বের করতে হবে। বলের মাত্রাটা তো, ভরের মাত্রাটা তো খুব সোজাভাবে আমরা লিখে ফেললাম, অ্যাক্সিলারেশনের মাত্রাটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করব না, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি অ্যাকচুয়ালি, যাই হোক, তো টাইমটার মাত্রাটা কি হচ্ছে না ক্যাপিটাল টি। ঠিক আছে, এবার ভেলোসিটি মানে কি? দৈর্ঘ্য বাই টাইম। তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে এল বাই টি। দেখো আমি সব জায়গায় কিন্তু থার্ড ব্র্যাকেটটা লিখে যাচ্ছি, যখনই আমরা মাত্রার কথা বলবো তখন কিন্তু এই থার্ড ব্র্যাকেটটা দেওয়া অবশ্যই প্রয়োজনীয়, না হলে কিন্তু ভুল হবে এবং নাম্বার কাটা যাবে। আচ্ছা, তাহলে এল বাই টি। তাহলে দেখো প্রথমে একটা এল বাই টি, তারপর তলায় আবার একটা বাই টি, তার মানে কত? এল বাই টি স্কয়ার। ঠিক আছে, তাহলে সেটাই লিখবো এম ইন্টু এল বাই টি স্কয়ার। এইখান পর্যন্ত লিখলেও ঠিক আছে। এবার এটাকে আমরা একটুখানি সহজতর উপায়ে রিপ্রেজেন্ট করব। সেটা কি রকম? দেখবে তোমাদের অঙ্কে পরবর্তী সময় একটা চ্যাপ্টার আছে সূচকের নিয়মাবলী, লস অফ ইন্ডিসেস। ঠিক আছে, তাতে একটি সূত্র আছে a বাই বি টু দি পাওয়ার n, এটাকে এইভাবে লেখা যায় a ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস n।
মানে নিচে পাওয়ারে যেটা থাকবে সেটা যা চিহ্ন থাকবে কিছু নেই মানে পজিটিভ, তো সেটা যখন উপরে যাবে তখন সেটা উল্টে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আবার ধরো যদি এরকম কোথাও থাকে যে a বাই বি টু দি পাওয়ার মাইনাস এম, তা সেটা উপরে চলে গেলে কি হবে a বা a ইন্টু বি টু দি পাওয়ার এম, তাহলে কি হলো চিহ্নটা উল্টে গেল। ঠিক দেখো এখানে পাওয়ার কত আছে 2, তাহলে এটা উপরে যখন যাবে তখন কি হবে -2 হয়ে যাবে, তাহলে m l t টু দি পাওয়ার -2, এইটাই হয়ে গেল তোমাদের বলের মাত্রা। এবং এই মাত্রা ব্যবহার করে আমরা পরবর্তী সময়ে বিভিন্ন চাপ, কার্য ইত্যাদি সবের মাত্রা আমরা নির্ণয় করব। ঠিক আছে, আজকে আমাদের এই বল পর্যন্তই রইল। নেক্সট ক্লাসে আমরা দেখব চাপের সংজ্ঞা এবং চাপের একক, মাত্রা ইত্যাদি। থ্যাংক ইউ।